আমাদের আজকের টপিক হচ্ছে বানান ও ভাষা। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং খুব ভালো করে মনোযোগ দিলে এটা শুধু যে পরীক্ষার জন্য তা না, আমরা কত কিছুই তো অনেকে লিখি কিংবা ফেসবুকে পোস্ট অন্তত দেই। তো বানানের ক্ষেত্রে দেখা যাবে খুবই উপকার হবে আমার ধারণা, অন্তত কিছু বিষয় ক্লিয়ার হয়ে যাবে। একটু খেয়াল করো সবাই মনোযোগ দিয়ে। প্রথমে দেখো এই বানানগুলো, এখানে কিছু বানান শুদ্ধ আবার কিছু বানান আছে ভুল। কোনটা শুদ্ধ কোনটা ভুল এটা আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই, এবং এই বানানগুলো তোমার থাকে। বানানগুলো থাকে বলতে হয়তো সাথে অন্য শব্দ থাকে, হয়তো শুধু পূর্বাহ্নটা থাকে কিংবা অপরাহ্নটা থাকে। এখানে আগে একটা বিষয় ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে তোমরা আগে যারা ক্লাস করেছো তারা হয়তো অনেকেই পারো, বা নতুন যারা আছো একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কিছু বিষয় মনে রাখবা। আমাদের বিশেষ করে যখন তোমার প্রিন্টিং এর ক্ষেত্রে কোন জিনিসটা কি দেখো, হয়ের সাথে যখন এভাবে থাকে মানে কানের মতো থাকে, তখন সেটা হচ্ছে হয়ের সাথে হ প্লাস কি হবে, হ প্লাস দন্ত ন। এটা হচ্ছে হ প্লাস দন্ত ন। আর হয়ের নিচে যখন থাকবে, হয়ের নিচে যখন থাকবে তখন সেটা হচ্ছে হ প্লাস মূর্ধন্য ণ। ঠিক আছে? তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে র এর সাথে, যেমন এটা আমরা সবাই জানি, র এর সাথে যখন এভাবে থাকে তখন সেটা হচ্ছে রসু, আর র এর সাথে যখন সরি এভাবে থাকে তখন সেটা হচ্ছে দীর্ঘ। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। তো এখানে দেখো পূর্বাহ্ন পূর্বাহ্ন দুটো বানান দেওয়া হয়েছে, সায়াহ্ন সায়াহ্ন, অপরাহ্ন অপরাহ্ন। তো মধ্যাহ্ন মধ্যাহ্ন। দেখো এখন পূর্বাহ্ন এখানে কোনটা শুদ্ধ, প্রথমটা নাকি দ্বিতীয়টা? কি মনে হয় কোনটা শুদ্ধ? দ্বিতীয়টা। তারপর সায়াহ্নর ক্ষেত্রে সায়াহ্ন, আচ্ছা সায়াহ্ন বলছো এক, অপরাহ্ন এক। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস নদী দুই বলে ফেলেছে, জুবাইদা জাহান বলছে দুই, অনেকেই বলছে দুই অপরাহ্নর ক্ষেত্রে। মধ্যাহ্ন, মধ্যাহ্ন বলছে এক। ওকে, আচ্ছা আমি ক্লিয়ার করে দেই। আমরা যখন নতবিধান পড়েছিলাম বাংলায়, যারা বাংলা ক্লাস করেছো, একটা সূত্র পড়েছিলাম, সূত্রটা একটু খেয়াল করো। সূত্রটা ছিল রি র মূর্ধন্যস্ব এর পর, রি র মূর্ধন্যস্ব, এই তিনটা বর্ণ খেয়াল করো। রি র মূর্ধন্যস্বর পর কি আসবে? স্বরবর্ণ বা স্বরধ্বনি। স্বরধ্বনি 11টা আমরা জানি। ক বর্গ, প বর্গ, মূর্ধন্যস্ব হ অথবা অনুস্বার। ক বর্গ মানে ক খ গ ঘ উ, আর প বর্গ মানে প ফ ব ভ ম। তাহলে দেখো রি র মূর্ধন্যস্ব এর পরে যদি এই 10টা প ফ ব ভ ম ক খ গ ঘ ঙ, এখানে 10টা পাচ্ছি। মূর্ধন্যস্ব হ অথবা অনুস্বার এখানে আরো 3টা পাচ্ছি, তাহলে 10 এ 3 কয়টা? 13টা। আর এদিকে স্বরধ্বনি বা স্বরবর্ণ পাচ্ছি কয়টা? 11টা। তাহলে 13 আর 11তে কত হচ্ছে? মানে এই 24টা বর্ণ যদি তোমার থাকে বা পাও, তাহলে এরপরে কি হবে বলতো? যদি দন্তন্য থাকে সেই দন্তন্য এর জায়গায় মূর্ধন্য ণ হবে। বুঝতে পেরেছো বিষয়টা? কারো কাছে কি এই সূত্রটা জটিল লাগতেছে? লাগলে ইয়েস বলো, ওয়াই লিখলেই হবে, আমি আবার বলবো। তাহলে এই সূত্রটা যদি আমরা মিলাই, একটু খেয়াল করো। এখানে দেখো পূর্বাহ্ন, তাহলে র আছে কিনা দেখো তো, র আছে আছে কিনা। একটা জিনিস মনে রাখবে, এটা আমি সব ক্লাসেই বলি, র, রেফ, রফলা, রি, এগুলো সবগুলোই মূলত কি বলতো? সবগুলোই মূলত হচ্ছে র। তাহলে দেখো পূর্বাহ্ন, তাহলে দেখো র, র এর পরে দেখো তো ব যে আসছে, এটা কোন বর্গের বলতো? আমরা কি পড়েছিলাম, প বর্গের কথা পড়েছি কিনা? প ফ ব ভ ম। তাহলে এখানে বটা হচ্ছে তোমার প বর্গীয়। তাহলে র এর পর আমরা কি পাচ্ছি? প বর্গ পাচ্ছি। আচ্ছা দেখো তো সায়ান্নতে র আছে কিনা, রি র মূর্ধন্য সেরকম কিছু আছে কিনা? নাই, নাই। অপরাহ্নতে র আছে কিনা? আছে। মধ্যাহ্নতে র আছে কিনা? নাই।
অপরাহ্নতে র আছে, সায়াহ্নতে নাই, পূর্বাহ্নতে র আছে, অন্যতে অন্যতে কি নাই, র নাই। প্রাহ্ন আছে কিনা বলো তো, প্রাহ্ন আছে কিনা? আছে। তাহলে দেখো তো, একদম সহজ। যেটাতে র পাচ্ছ, যেটাতে র পাচ্ছ সেটাতে আমরা কি দিচ্ছি বলো তো? সেটার ক্ষেত্রে কোনটা শুদ্ধ? যেটাতে আমরা রি র মূর্ধন্য সেগুলো পাচ্ছি, এরপরে প বর্গ ক বর্গ পাচ্ছি, সেগুলোর ক্ষেত্রে কোনটা শুদ্ধ হচ্ছে? সেগুলোর ক্ষেত্রে মূর্ধন্য শুদ্ধ হচ্ছে, ঠিক আছে? তাহলে পূর্বাহ্ন কোনটা শুদ্ধ? প্রথমটা না দ্বিতীয়টা? অবশ্যই মূর্ধন্য। ওকে, তাহলে আমরা কোনটা কোনটা শুদ্ধ টিক চিহ্ন দিয়ে দিই। এটাতে হচ্ছে পূর্বাহ্ন, তাহলে সায়াহ্নর ক্ষেত্রে অবশ্যই দন্তন্য, অপরাহ্নর ক্ষেত্রে অবশ্যই কি হবে? মূর্ধন্য, মূর্ধন্যর ক্ষেত্রে অবশ্যই কি হবে? দন্তন্য হবে। অন্যর ক্ষেত্রে দন্তন্য, আর প্রাহ্নর ক্ষেত্রে কোনটা হবে? মূর্ধন্য। বুঝা গেছে বিষয়টা? অর্থাৎ এই শব্দগুলো নিয়ে আর কখনো ঝামেলা হবে কিনা? র দেখলেই কি দিয়ে দিবা? র যদি পাও সেখানে কি দিবা? মূর্ধন্য। ওকে, তাহলে সায়াহ্ন, দেখো দন্তন্য কোনটার কোনটাতে? সায়াহ্ন, মধ্যাহ্ন, অন্ন, এই তিনটা কি হবে? এই তিনটা হচ্ছে দন্তন্য, শেষ ঝামেলা। এবং এখান থেকে থাকেই থাকে, এজন্য এটা নিয়ে এত কথা বললাম। ওকে, নেক্সট আসো। তৎসম শব্দ। তৎসম শব্দ হচ্ছে সংস্কৃত শব্দ, তার সমান মানে সংস্কৃত সমান। তো তৎসম শব্দের ক্ষেত্রে তোমার যেসব শব্দে রস্বই এবং দীর্ঘই দুটোই শুদ্ধ, সেসব ক্ষেত্রে আমরা শুধুমাত্র রস্বই বা রস্যউটা ইউজ করব, অথবা এটার কার চিহ্নটা ব্যবহার করব। তার মানে এই শব্দগুলোর মধ্যে দুটোই শুদ্ধ, কিন্তু এখন আমরা বাংলা একাডেমির নিয়ম অনুসারে আমরা কি ব্যবহার করব? শুধুমাত্র রস্বইকার ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা আগে লিখতাম শ্রেণী, এভাবে লিখতাম। এটা 42 তে আসছে শ্রেণী বানান। পদবী, পল্লী, ভঙ্গি, শ্রেণী। তাহলে পদবী, পল্লী, ভঙ্গি, মঞ্জরি, যুগতি, শ্রেণী, এগুলো সবগুলো কি দিয়ে হবে? রস্বইকার দিয়ে হবে। ওকে, নেক্সট আসো। এখানে কিছু বানান ভুল, কিছু বানান শুদ্ধ কিনা দেখো তো, নাকি সবগুলোই ভুল? হুম, এখানে সবগুলোই ভুল। এটার কারণ দেখো, এটার কারণ হচ্ছে তোমার রেফের পর ব্যঞ্জন বর্ণের কি হবে না? দ্বিত্ব হবে না। দ্বিত্ব মানে দুবার উচ্চারণ বা দুবার ব্যবহার হবে না। এখানে আমরা দেখো রেফ অর, অর, তার মানে এখানে রেফ আছে অ এর পরে, এরপর দুটো বর্গীয় জ আছে, হবে না। কর্ম, দুটো ম আছে, হবে না। এখানে তয় তো দুইবার আছে, হবে না। তাহলে অর্জন, ঊর্ধ্ব, কর্ম, কার্তিক, কার্য সবগুলোতেই কি একবার ব্যবহার হচ্ছে। তাহলে রেফের পর আমাদের কি হচ্ছে না? ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হচ্ছে না। কিন্তু কিছু শব্দ আমাদের মনে রাখতে হবে যেগুলো ব্যতিক্রম, সেগুলো হচ্ছে সৌহার্দ্য, সামর্থ্য, অর্ঘ্য, দৈর্ঘ্য, নৈর্ব্যক্তিক, মর্ত। এই শব্দগুলো আমাদের মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? দেখা গেল ওই কয়টা শব্দের সাথে এগুলো একটা দিয়ে দিল যে কোনটা শুদ্ধ। বুঝতে পেরেছ? নেক্সট আসো। ও হবে নাকি অনুস্বার হবে, এটা কিভাবে মনে রাখবা? ও হবে নাকি অনুস্বার হবে? কোন শব্দটা শুদ্ধ ও এবং অনুস্বারের ক্ষেত্রে? এই ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে তোমার শব্দটা সন্ধিবদ্ধ কিনা। শব্দটা সন্ধিবদ্ধ কিনা। এবং আমরা জানি যখন তোমার সন্ধিবদ্ধ হয়, দুটো অংশ থাকে না? দুটো অংশের মধ্যে যদি প্রথম অংশের শেষ বর্ণ যদি ম থাকে, তাহলে সেটার তোমার ময়ের জায়গায় কি হবে? অনুস্বার হবে। ময়ের স্থানে কি হবে? অনুস্বার হবে। তাহলে দেখো তো, এখানে অহংকার আর অহংকার কোনটা শুদ্ধ? এক নাকি দুই? এক শুদ্ধ। কেন এক শুদ্ধ? কারণ এটা হচ্ছে তোমার সন্ধিবদ্ধ শব্দ। কিভাবে হয়েছে? অহম যোগ কার। এই ময়ের স্থানে তোমার কি হচ্ছে? ময়ের স্থানে তোমার হচ্ছে অনুস্বার। ওকে, তাহলে দেখো তো, শৃঙ্খল, শৃঙ্খল, এখানে কোনটা শুদ্ধ? এক না দুই?
এখানেও 1 নম্বরটা শুদ্ধ। কেন 1 নম্বরটা শুদ্ধ? কারণ শব্দটা কি নয়? সন্ধিবদ্ধ নয়। এটা সন্ধির মাধ্যমে শব্দটা সৃষ্টি হয়নি, শৃঙ্খল। তাহলে যদি শ্রীম যোগ খল হতো তাহলে কি হতো? তাহলে অনুসার হতো। যেহেতু সন্ধিবদ্ধ নয় সেহেতু এটা হচ্ছে তোমার ঙ দিয়ে লিখা। তাহলে আমাকে কয়েকটা শব্দ বলো যে ঠিক কিনা দেখো তো। যেমন আকাঙ্ক্ষা। সরি। একটু খেয়াল করো হয়েছে কিনা এটা, শুদ্ধ না ভুল? তাহলে কিভাবে হবে? যেহেতু শব্দটা সন্ধিবদ্ধ নয় সেহেতু, যদিও অনেকে ভুল করে কি লিখে, অনেকে এটা খ দিয়ে লিখে, এটা খ হবে না, খিও হবে। তাহলে আরো কিছু শব্দ আমরা দেখি, যেমন সঙ্গীত। দেখো তো, অনেকে কিন্তু সঙ্গীত এভাবে লিখে, তাহলে কোনটা শুদ্ধ? প্রথমটা শুদ্ধ। কেন প্রথমটা শুদ্ধ? কারণ সম যোগ গীত। বিষয়টা সবার ক্লিয়ার কিনা, যদি কারো ক্লিয়ার না থাকে একটু জাস্ট বলো যে আমার ক্লিয়ার না, অথবা আরেকবার বুঝাতে হলে বলো। নতুন যারা আছো বুঝতে পারছো বিষয়টা? ওকে, তাহলে আরো কিছু শব্দ আমরা দেখি। সংগঠন। সংগঠন কিভাবে হবে? সংগঠনের অনুস্বার নাকি ও? অনুস্বার হবে, কারণ শব্দটা হচ্ছে সম যোগ ঘটন। ওকে, এটা বুঝলেই হবে এটা। তাহলে দেখো এখানে বলছে কি, সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম স্থানে অনুস্বার লেখা যাবে। যেমন অহম যোগকার, তাহলে এখানে ম এর জায়গায় কি হচ্ছে? ম এর জায়গায় তোমার অনুস্বার হচ্ছে, সংযোগ চিহ্ন সংকীর্ণ। আর যদি সন্ধিবদ্ধ না হয় সেখানে ও স্থানে কি হবে? অনুস্বার হবে না। যেমন অঙ্ক, অঙ্গ, আকাঙ্ক্ষা, আতঙ্ক, কঙ্কাল, এগুলোতে একটা তো কি নাই, যেহেতু সন্ধিবদ্ধ না সেহেতু সবগুলোতে কি বসেছে? ও বসেছে। একটু দেখো, অঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি শব্দগুলো শুদ্ধ কিনা? অঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি মানে সবগুলো শেষে কি আছে? অঞ্জলি আছে। এবং অঞ্জলি যেহেতু আছে, অঞ্জলি বানান আমরা অনেকেই দীর্ঘ ইকার দিয়ে লিখি, তবে এগুলো সবগুলোই হচ্ছে তোমার ভুল। হ্যাঁ, এগুলো শুদ্ধ হবে, সবগুলোই হবে হ্রস্ব ইকার। তাহলে আমরা যেটা মনে রাখবো, অঞ্জলি দ্বারা গঠিত সকল শব্দে কি হবে? হ্রস্ব ইকার হবে। তাহলে এখন থেকে যে শহীদদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়, তাহলে শহীদদের শ্রদ্ধাঞ্জলির মধ্যে আমরা কি দিব? অবশ্যই হ্রস্ব ইকার দিব 21শে ফেব্রুয়ারিতে। সোনালী, রূপালী, মিতালি ঠিক আছে কিনা দেখো। কারো ঘুম আসছে? নাস্তা টাস্তা করে আসছো, চাটা খেয়ে আসছো সবাই? ঘুম আসছে কারো? ওকে, দেখো, সোনালী, রূপালী, মিতালি, আমরা এই বানানগুলো সচরাচর সবাই এভাবেই লিখতাম যখন জানতাম না। হ্যাঁ, তাহলে এই বানানগুলো একটাও এভাবে হবে না, দীর্ঘ ইকার হবে না। সবগুলি বানান দেখো তাহলে, সোনালী, রূপালী, বর্ণালী, হেয়ালি, খেয়ালি, মিতালি। কেন দেখো, বিশেষণবাচক আলী প্রত্যয়যুক্ত শব্দে কি হবে? হ্রস্ব ইকার হবে। তাহলে যেই শব্দের সাথে কি প্রত্যয় যুক্ত হচ্ছে? আলী প্রত্যয় যুক্ত হচ্ছে, সবগুলোতেই তোমার কি হচ্ছে? হ্রস্ব ইকার হচ্ছে। সেক্ষেত্রে সোনালী বানান, রূপালী বানান, এগুলোতে সবগুলোতে কি হচ্ছে? হ্রস্ব ইকার হচ্ছে। ওকে, নেক্সট দেখো, কার্যাবলী, বাংলাদেশ বিষয়াবলী, গ্রন্থাবলী, এগুলো কি শুদ্ধ? এই ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি? আমরা পাচ্ছি আবলী, তাই তো? তাহলে আবলী বচনবোধক যুক্ত শব্দটির আবলী অংশটুকুতে কি হবে? হ্রস্ব ইকার হবে। তাহলে কার্যাবলী, শর্তাবলী, যেমন বাংলাদেশ বিষয়াবলী অনেকেই এভাবে লিখে, দীর্ঘ ইকার দিয়ে লিখে।
ব্যাখ্যাবলী, নিয়মাবলী, তথ্যাবলী সবগুলোতেই তোমার রস্বইকার হবে। এখন আসো তাহলে আমরা কি কি দেখলাম বলো তো? আমরা যা যা পেয়েছি, রস্বইকার দিয়ে কি কি পেয়েছি? অঞ্জলি পেয়েছি, আলী পেয়েছি, আর কি পেলাম? আবলি। তাহলে অঞ্জলি, আলী, আবলি, এই তিনটা আমরা মনে রাখবো। এবং এই তিনটা তোমার কোনো শব্দের সাথে যদি যুক্ত থাকে, সবগুলোর সাথেই অবশ্যই কি হবে? রস্বইকার হবে। ওকে, নেক্সট আসো, ইক বা স্নিক প্রত্যয়যুক্ত শব্দ। এটা একটু খেয়াল করো, এগুলো হচ্ছে তোমার অনেক সময় ভুল হতে পারে যেহেতু প্রত্যয়ের সাথে সংশ্লিষ্ট। প্রত্যয়ের ক্লাসটা করলে এগুলো আরো ক্লিয়ার হতো তোমাদের, যারা প্রত্যয় ক্লাস করেছো। খেয়াল করো, ব্যবহার, হ্যাঁ, এক্ষেত্রে যেটা হয় তোমার ইক প্রত্যয়যুক্ত অংশে ইকার হবে এবং মূল স্বরের আদিস্বর বৃদ্ধি পাবে। আদিস্বর কি? আদিস্বর হচ্ছে তোমার ধরো এই যে ব্যবহার, এখানে আদিস্বর কোনটা? ব্যয়। ওকে, তাহলে দেখো যখন ইকার হবে এবং মূল স্বরের আদিস্বর বৃদ্ধি পাবে। আদিস্বর বৃদ্ধি কিভাবে হয় দেখো, অ থেকে কি হয়? আ, ই থেকে এ বা ওই, উ থেকে ও বা ও, রি থেকে অর বা আর। তাহলে খেয়াল করো, আমাদের যখন শব্দটা যখন হচ্ছে তোমার দিন, দিন যোগ ইক কি হবে বলতো? দৈনিক। হ্যাঁ, তাহলে এখানে আদিস্বরটা কি আছে দেখো তো, ই আছে, যে ই, ই আদিস্বরের বৃদ্ধি হয়ে কি হলো? ওই হলো। তাহলে শব্দটা কি হবে? দৈনিক। তাহলে এই ক্ষেত্রে তোমার যেগুলো সহজ সেগুলো আসবে না, তাহলে কোনটা আসবে একটু খেয়াল করো তো। যেমন শব্দটা আছে তোমার ব্যবসায়, ব্যবসায়ের সাথে তোমার যদি ইক যুক্ত হয় তখন কি হবে বলতো? তখন কি হবে? সেক্ষেত্রে ব্যবসায়িক, ব্যবসায়িক বানানটা কিভাবে হবে? বুঝতে পারছো বিষয়টা? ওকে, ঠিক একইভাবে যেমন ধরো ব্যবহার, ব্যবহার আমরা কিভাবে লিখি? শুধু জফলা দিয়ে, ব্যবহার যোগ ইক। যদি আদিস্বরের বৃদ্ধি পায় তাহলে কি হবে বলতো? ব্যবহারিক। ভেরি গুড। তাহলে আমরা ব্যবহার যদিও শুধু জফলা দিয়ে লিখবো, কিন্তু ব্যবহারিক লেখার সময় অবশ্যই কি থাকবে? তোমার আদিস্বরের বৃদ্ধি পেয়ে হয়ে যাবে আকার। এবং এই ক্ষেত্রে একটা শব্দ যেটা আমরা সচরাচর ভুল করে থাকি বা ভুল ইউজ করি, সেটা হচ্ছে, এটা সবসময় আমি বলি, শব্দটা হচ্ছে সম সময়। সম সময়। তো সম সময়ের সাথে যদি আমি ইক যুক্ত করি কি হবে বলতো? এটাতে কোনো, এটার সাথে কিছুই যুক্ত হবে না। তাহলে এখানে আদিস্বরের অ থেকে কি হয় দেখো, অ থেকে বৃদ্ধি হয়ে কি হয়? আ হয়। তাহলে কি হয়ে যাবে? সাম সাময়িক। আচ্ছা, এগুলো যারা নতুন তাদের মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু বলছে না কেউ। নতুন যারা আছো তাদের কি কোনো সমস্যা হচ্ছে বলো? নতুন যারা আছো, ওকে, একইভাবে দেখো, তাহলে ভূগোল কি হবে? ভূগোল ভৌগোলিক। ভেরি গুড। হ্যাঁ, আমরা সবসময় সমসাময়িক লিখি, আমরা একটু ভুল লিখি। তাহলে ভূগোল কি হচ্ছে? যোগ ইক, ভৌগোলিক, তাই না? জসিমউদ্দিন, 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 তিনটা জসিমউদ্দিন লিখেছি আমি, কিন্তু কোনটা শুদ্ধ বলো তো?
2, হ্যাঁ। নামের ক্ষেত্রে যেটা হচ্ছে, নামের ক্ষেত্রে যে বা যিনি তার নাম যেভাবে লিখেন সেটাই শুদ্ধ, সেভাবেই লিখতে হবে, ঠিক আছে? এখানে এখন আমরা সবগুলো উচ্চারণই জসিমউদ্দিন, কিন্তু যেহেতু তিনি এভাবে লিখেন, সো আমরা এভাবে লিখতে হবে জসিমউদ্দিন। ওনার জসিমউদ্দিনের মধ্যে দীর্ঘ ইকার আছে, আর দয়ের সাথে এখানে কি আছে? হস আছে, হস চিহ্ন। তো লেখক, কবি বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যা লেখা থাকে তাই লিখতে হবে। এই ক্ষেত্রে আমরা জানি সোনালী বানানের ক্ষেত্রে রস্ব ইকারটা শুদ্ধ, তাহলে কি আমরা সোনালী ব্যাংক এভাবে লিখবো? তাহলে সোনালী ব্যাংকটা আমরা এভাবে লিখবো না, কেন? কারণ সোনালী ব্যাংকের নামেই আছে কিভাবে? সোনালী ব্যাংক। সোনালী শব্দটা যদিও এটা শুদ্ধ, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে আমরা এভাবে লিখতে হবে। একইভাবে রূপালী ব্যাংক, রূপালী ব্যাংকও এভাবে হবে না, কোনটা হবে? রূপালী ব্যাংক কি হবে? রূপালী ব্যাংক। ওকে, তাহলে এটাই হচ্ছে শুদ্ধ। কিন্তু রূপালী বানানে কোনটা শুদ্ধ? রূপালী বানানে তোমার দীর্ঘ উকারও হবে না, আবার কি হবে না? দীর্ঘ ইকারও হবে না। হ্যাঁ, ট্রাস্ট ব্যাংকও ভুল, ওই ক্ষেত্রে ওই শব্দ আমরা আসছি একটু পরে। তাহলে রূপালীর ক্ষেত্রে তোমার যেভাবে হবে সেটা হচ্ছে এভাবে। এখন আসো, এটা খুবই ইম্পর্টেন্ট। এই স্লাইডটা খেয়াল করো, এই স্লাইডটা থেকে অনেকগুলো উদাহরণ আছে, একটু খেয়াল করো। এবং এখান থেকে আসে সবচেয়ে বেশি তোমার শুদ্ধ অশুদ্ধ, এখান থেকে আসে, একটু খেয়াল করো। বিশেষণজাত শব্দকে বিশেষ্য করতে হলে তা বা জফলা যে কোনো একটি প্রত্যয় যুক্ত করতে হবে। মানে কি খেয়াল করো, বলছি বিশেষণজাত শব্দকে। আচ্ছা, তুমি দরিদ্র, তার মানে তুমি গরিব, তাহলে দরিদ্রটা এখানে কি বিশেষণ কিনা? বিশেষণ কিনা? দরিদ্রটা বিশেষণ। বিশেষণজাত শব্দকে বিশেষ্য করতে হলে, বিশেষ্য করতে হলে সেটা কি? তা বা জফলা যে কোনো একটা প্রত্যয় যুক্ত করতে হবে। মানে তুমি একসাথে তা আবার একসাথে জফলা দুটোই যুক্ত করতে পারবা না। তাহলে দরিদ্রর সাথে যদি আমরা তা যুক্ত করি, শব্দটা কি হয়ে যাবে বলতো? বিশেষ্য হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমরা কয়টা যুক্ত করছি? কোন প্রত্যয়টা যুক্ত করছি? তা প্রত্যয়টা যুক্ত করছি। তাহলে এখানে জফলা বা অন্য কোনোটা হবে না। এখন আসো, কিন্তু আমরা যদি ভুল করে এভাবে লিখি তাহলে কি হবে? শুদ্ধ হবে না ভুল হবে? ভুল হবে। তাহলে আমরা শুধু মানে বিশেষ্য করতে হলে হয় তা প্রত্যয় যুক্ত করব অথবা জফলা। তাহলে দরিদ্র, দরিদ্র হচ্ছে বিশেষণ। তাহলে তা যুক্ত করলে সেটা শুদ্ধ হচ্ছে, অথবা ধরো আমরা এখন তা যুক্ত করব না, তা যুক্ত না করে আমরা কোনটা যুক্ত করব? জফলা যুক্ত করব। সেক্ষেত্রে কি হচ্ছে? সেক্ষেত্রে হচ্ছে দরিদ্র। কিন্তু তুমি যখন জফলা যুক্ত করবা তখন কি হবে বলতো? আদিস্বরের, আদিস্বরের বৃদ্ধি হবে। তাহলে দরিদ্র শব্দটা ভুল, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে দারিদ্র। আমরা দেখেছিলাম অ আদিস্বরের বৃদ্ধি পেলে কি হয়? আ হয়। তাহলে আবার খেয়াল করো, আমরা যখন তা প্রত্যয় যুক্ত করব তখন আদিস্বর বৃদ্ধি পাবে না। মানে দরিদ্রর সাথে যদি তা যুক্ত করে দেই, দরিদ্রতা শুদ্ধ, দরিদ্রতা হবে। কিন্তু দরিদ্রর সাথে যদি আমরা জফলা যুক্ত করি সেক্ষেত্রে আদিস্বরের কি হবে? আদিস্বরের বৃদ্ধি পাবে। এখন আসো, এখন তোমরা যদি আবার, তাহলে আমরা কোনটা কোনটা ভুল হবে দেখো। আমরা যদি দুটো প্রত্যয় একসাথে যুক্ত করি ভুল হবে। আবার জফলা অর্থাৎ জ প্রত্যয় যুক্ত করার পর যদি আদিস্বরের বৃদ্ধি না হয় সেটাও কি হবে? সেটাও ভুল হবে। তাহলে খেয়াল করো, তা প্রত্যয় যুক্ত করলে আদিস্বর বৃদ্ধি পাবে না, আর জফলা যুক্ত করলে আদিস্বর বৃদ্ধি পাবে। আবার তা এবং জফলা দুটো একসাথে কি করা যাবে না? একসাথে যুক্ত করা যাবে না। তাহলে আমরা উদাহরণগুলো দেখি, এবং এটার উদাহরণ সবচেয়ে বেশি আসে। আমরা উদাহরণগুলো দেখি, দেখো। দিন, দিন,
দিনের সাথে যদি আমি তা যুক্ত করি, তা প্রত্যয় যুক্ত করি, দীনতা। শুদ্ধ না ভুল? শুদ্ধ না ভুল? শুদ্ধ। কারণ এখানে শুধুমাত্র কোন প্রত্যয়টা যুক্ত হয়েছে? শুধু তা প্রত্যয়টা যুক্ত হয়েছে। এখন আসো দিনের সাথে আমি জ প্রত্যয়টা যুক্ত করব, ঠিক আছে? সেক্ষেত্রে কি হবে? দৈন্য। সেক্ষেত্রে হচ্ছে দৈন্য। এখন আসো তাহলে দৈন্য শুদ্ধ কেন? দিনের কি হয়েছে? আদিস্বরের বৃদ্ধি হয়েছে, তাই না? কিন্তু তুমি যদি দৈন্যতা লিখো তাহলে কি হচ্ছে এখানে? কেন ভুল হচ্ছে বলো তো দৈন্যতার ক্ষেত্রে? কেন ভুল এখানে দৈন্যতার ক্ষেত্রে? দৈন্যতার ক্ষেত্রে এই কারণে ভুল, প্রথমত তুমি এখানে জ প্রত্যয়টা ইউজ করে ফেলেছো, আবার সাথে তা প্রত্যয়টা যুক্ত করে দিয়েছো, তাহলে কোনোভাবে দুটো প্রত্যয় একসাথে যুক্ত হচ্ছে না। তাহলে আমরা কি কি মনে রাখবো? আমরা মনে রাখবো যে কোনো একটা প্রত্যয় যুক্ত হবে, এক্ষেত্রে তা প্রত্যয় যুক্ত হলে কি হচ্ছে না? আদিস্বরের বৃদ্ধি হচ্ছে না। আর যদি জ প্রত্যয় যুক্ত হয় তাহলে আদিস্বরের বৃদ্ধি পাবে, আর দুটো প্রত্যয় একসাথে যুক্ত হবে না। ওকে, তাহলে দেখো তো কৃপণ, কৃপণের সাথে কোনটা শুদ্ধ? কৃপণ, কৃপণের সাথে যদি তা দিই শুদ্ধ কিনা? কৃপণতা, কৃপণতা শুদ্ধ। কৃপণের সাথে যদি আমি জ প্রত্যয় যুক্ত করি কি হবে? কার্পণ্য। রি, রি থেকে কি হয়? অর, আর। যারা প্রত্যয় ক্লাস করেছো তাদের কাছে এটা একেবারেই ক্লিয়ার। তাহলে হচ্ছে কি? কার্পণ্য। এখন যদি আমি বলি কার্পণ্যতা, শুদ্ধ না ভুল? অনেকে বলে না যে কার্পণ্যতা করিস না, তাহলে কার্পণ্যতা ভুল। এবং একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু এই শব্দগুলো সবগুলোই ভুল করি। কিভাবে ভুল করি খেয়াল করো। দৈন্যতা বলি কিনা? দৈন্যতা, দৈন্যতা সাধারণত অনেকেই বলে। মাধুর্যতা বলা হয় কিনা? মাধুর্যতা বলা হয়। সখ্যতা বলা হয় কিনা? সখ্যতা বলা হয় কিনা? বলা হয়। তারপরে তোমার বৈচিত্র্যতা বলা হয় কিনা? বৈচিত্র্যতা বলা হয় কিনা? বলা হয়। ভুল। সৌন্দর্যতা ভুল। চাঞ্চল্যতা ভুল। চাঞ্চল্যতা ভুল। কেন ভুল বলো তো? শব্দটা কি? শব্দটা হচ্ছে চঞ্চল। চঞ্চলের সাথে যদি তা প্রত্যয় যুক্ত করে কি হচ্ছে? চঞ্চলতা। আর যদি জ প্রত্যয় যুক্ত করে কি হচ্ছে? চাঞ্চল্য। চাঞ্চল্য। তাহলে হয় চঞ্চল, চঞ্চল শুদ্ধ, চঞ্চলতা শুদ্ধ, চাঞ্চল্য শুদ্ধ। কিন্তু চাঞ্চলতা কি? চাঞ্চল্যতা ভুল। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার কিনা? যারা নতুন তাদের কাছে ক্লিয়ার কিনা? তাহলে বৈশিষ্ট্যতা শুদ্ধ না ভুল? বৈশিষ্ট্যতা শুদ্ধ না ভুল? ওকে, তাহলে কিভাবে মনে রাখবা? খেয়াল করো, যদি দেখো, যদি না বুঝো, যারা ধরো বুঝতে পারতেছো না বা পরীক্ষার হলে মাথা কাজ করতেছে না, এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে জফলা যদি থাকে সেটার সাথে আর তাটা হবে না। কি থাকলে? জফলা থাকলে সেটার সাথে তা যেটা থাকবে সেটা কি? সেটা ভুল। জফলা থাকলে সেটার সাথে তা থাকলে ভুল। ওকে, তাহলে দেখো তো, খেয়াল করো। সরি, ভুল না শুদ্ধ? ভুল। দৈন্যতা ভুল, তাই না? ভুল। ভুল। ভুল, তাই না? ঐক্যতা ভুল। সৌজন্যতা আমরা বলি, এটা খুব বেশি ইউজ হয়। ভুল, তাই না? সমর্থ ভুল না শুদ্ধ?
দেখো তো এটা ভুল না শুদ্ধ? ভুল। ওকে, তাহলে এটা কি হবে বলো তো? এটা শুদ্ধ কি হবে? এটা তো আমি তা যুক্ত করি নাই, তাহলে এটা শুদ্ধ কি হবে? সামর্থ্য। ভেরি গুড। তাহলে এটা হচ্ছে শব্দটা কোত্থেকে আসছে? শব্দটা মূল শব্দ হচ্ছে সমর্থ। সমর্থর সাথে যদি তোমার জ প্রত্যয় যুক্ত হয় কি হবে? সামর্থ্য। ওকে, তাহলে আমরা ভুল শুদ্ধ চিনবো কিনা এই ক্ষেত্রে এগুলো সবচেয়ে বেশি আসে। তাহলে এক থেকে কি হবে বলতো? এক থেকে তা প্রত্যয় যুক্ত করলে একতা, এটা শুদ্ধ। তারপর জ প্রত্যয় যুক্ত করলে কি হবে? ঐক্য। কিন্তু ঐক্যতা শুদ্ধ না ভুল? ভুল। ওকে, নেক্সট আসো। বিশেষণজাত শব্দের শেষে দীর্ঘ ইকার থাকলে এবং তারপরে যদি ত, তা, নি, নি, সভা, পরিষদ, জগৎ, বিদ্যা, তত্ত্ব, মানে শব্দের শেষে যদি তুমি এগুলো দেখো, তাহলে ওই শব্দের শেষে দীর্ঘ ইকারটা কি হয়ে যাবে? হ্রস্ব ইকার হবে। মানে খেয়াল করো, শব্দটা হচ্ছে দায়ী, কিন্তু তোমার সাথে যদি ত প্রত্যয় যুক্ত হয় তাহলে কি হয়ে যাচ্ছে দেখো তো? দায়ী শব্দের দীর্ঘ ইকারটা কি হচ্ছে? হ্রস্ব ইকার হয়ে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী দীর্ঘ ইকার, কিন্তু যদি তা যুক্ত হয় সেক্ষেত্রে এটা কি হয়ে যাচ্ছে? হ্রস্ব ইকার। প্রার্থী শব্দটাতে দীর্ঘ ইকার আছে, কিন্তু যখন তা প্রত্যয় যুক্ত হচ্ছে তখন কি হচ্ছে? প্রার্থী তা, তখন হ্রস্ব ইকার হয়ে যাচ্ছে। দুঃখী, দেখো দুঃখী, দুঃখীর ক্ষেত্রে দীর্ঘ ইকার, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে? দুঃখিনী, হ্রস্ব ইকার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে মন্ত্রীর ক্ষেত্রেও সেম। আমরা যখন শুধু মন্ত্রী লিখি খেয়াল করো, তখন হচ্ছে দীর্ঘ ইকার, কিন্তু মন্ত্রীর সাথে যখন মন্ত্রিত্ব, মন্ত্রিসভা, মন্ত্রী পরিষদ, হ্যাঁ, অথবা মন্ত্রিত্ব এগুলো লিখা হয়, দেখো সবগুলোতে হ্রস্ব ইকার ব্যবহার করা হয়েছে। ওকে, তারপর প্রাণী, শুধুমাত্র যখন প্রাণী লিখবা তখন দীর্ঘ ইকার, কিন্তু সাথে যদি প্রাণী জগৎ, প্রাণী তত্ত্ব, প্রাণী সম্পদ, খেয়াল করো, প্রাণী তত্ত্ব, প্রাণী জগৎ, প্রাণী সম্পদ, প্রাণী বিদ্যা, সবগুলোতে কি বসেছে? প্রাণী বানান হ্রস্ব ইকার। ওকে, আচ্ছা, এটা একই স্লাইড। ব্যতিক্রম গুলো একটু খেয়াল করো। ব্যতিক্রম হচ্ছে তোমার এই যে সতীত্ব, এই ক্ষেত্রে তোমার দীর্ঘ ইকার থাকবে। নারীত্ব, তব যুক্ত হওয়ার পরও এটা কি থাকছে? দীর্ঘ ইকার থাকছে। কিভাবে? কুমারিত্ব, এগুলোতে তোমার দীর্ঘ ইকারই হবে। ক্রমশ, বস্তুত, মূলত, এই শব্দগুলো শেষে কি আছে দেখো? বিসর্গ আছে। তো এই ক্ষেত্রে এগুলো বিসর্গ তোমার হবে না। শব্দের শেষে কি থাকবে না? বিসর্গ থাকবে না। তাহলে ইতস্তত, কার্যত, ক্রমশ এগুলোর একটাও কি থাকবে না? বিসর্গ থাকবে না শেষে। সোনালী, হাতি, হিজড়ি, আরবি, চাচি। আচ্ছা, যেটা মনে রাখবা, এটা আমরা শব্দের ক্লাসে পড়েছিলাম, সেটা হচ্ছে তোমার তৎসম শব্দ ছাড়া আর কোন শব্দে, সেটা তোমার তদ্ভব শব্দ হোক, দেশি বিদেশি যেটাই হোক না কেন, আর কোন শব্দে তোমার কি বসবে না? দীর্ঘ ইকার। একইভাবে দীর্ঘ উকার সবগুলোই, তাহলে এগুলোতে কি বসবে না? দীর্ঘ ইকার বসবে না। দূরবীন, বিরিয়ানি, কাহিনী, বাসি, বাঙালি, বাড়ি, বিবি, বুড়ি, বেআইনি, এগুলো সবগুলোই হচ্ছে তোমার বিদেশি শব্দ বা অতৎসম শব্দ বা তদ্ভব শব্দ। তাহলে সকল অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি বিদেশি মিশ্র শব্দে কেবল রসই এবং উ এবং এদের কার চিহ্ন ব্যবহার হবে। বিদেশি শব্দে মূর্ধন্য ন, ছ, মূর্ধন্যস্য ব্যবহার হবে না। যেমন হর্ন, কর্নার, সমিল, স্টার, আসসালামু আলাইকুম, ইনসান, এগুলো সবগুলো বিদেশি শব্দ, এবং বিদেশি শব্দে কি বসবে না? মূর্ধন্য ন, ছ, মূর্ধন্য ষ। এটা আমরা কিন্তু জানি, তাই না? নতবিধান যখন পড়েছি, শুধু বিদেশি শব্দে না, মূর্ধন্য ন তোমার তৎসম শব্দ ছাড়া আর কোনো শব্দে বসবে না। খেয়াল করো তো, আমরা 19, 29, 39, 49 এগুলোর মধ্যে কোনটাতে দীর্ঘ উকার দিব বা কোনটাতে দীর্ঘ উকার দিব না একটু কনফিউজ হয়ে যায়, বিশেষ করে বাচ্চা কাচ্চাদের যদি শেখাতে যাও সেক্ষেত্রে। যেমন অ্যানি, অ্যানি তোমার বাচ্চা স্কুলে পড়ে? অ্যানি এখনো পড়ে না, কয়দিন পর যখন পড়বে দেখবা। আমরা যেমন তোমার 11, 12 এভাবে পড়েছি না, 13, কিন্তু এখন কি হয়? এখন হচ্ছে 11, 12, তারপর 13, হ্যাঁ, এই কিভাবে
19, 29, 39 আমরা কি দিয়ে পড়েছিলাম বলো তো? দীর্ঘ উকার দিয়ে, তাই না? একটা জিনিস মনে রাখবা, এগুলো সবগুলোই 19, 29, 39, 49, হ্যাঁ? সবগুলোই হচ্ছে তোমার তদ্ভব শব্দ। এবং তদ্ভব শব্দ যেহেতু, এগুলো সবগুলোতেই কি হবে বলো তো? দীর্ঘ উকার কি হবে নাকি হবে না? একটাতেও দীর্ঘ উকার হবে না। সবগুলোতেই কি হবে? সবগুলোতেই হ্রস্ব উকার হবে। 19, 29, 39, 49 সবগুলোতে। কিন্তু আমরা জানি ক্রমবাচক বা পূরণবাচক শব্দগুলো হচ্ছে তোমার কি? তৎসম শব্দ। ক্রমবাচক বা পূরণবাচক কোনগুলো? ঊনবিংশ, 29, তারপর হচ্ছে তোমার 49তম, ৬৯তম, হ্যাঁ? এগুলো হচ্ছে সবগুলো তোমার ক্রমবাচক বা পূরণবাচক এবং এগুলো হচ্ছে তোমার তৎসম শব্দ। সেক্ষেত্রে 29, 29 এগুলোর ক্ষেত্রে কি হবে? দীর্ঘ উকার হবে। আর যেগুলো তদ্ভব মানে আমরা যেগুলো বলি ১, ২, ৩, ৪, ৫, ৬ এই ক্ষেত্রে এগুলো যেহেতু তোমার তদ্ভব শব্দ সেই ক্ষেত্রে এগুলো সবগুলোতে কি হবে? হ্রস্ব উকার হবে। মনে থাকবে? আমি দেখলাম যে আমার বাচ্চাকেও মানে স্কুল থেকে ভুল শিখাচ্ছে। মানে তোমার দীর্ঘ উকার দিয়ে শিখাচ্ছে। কিন্তু এটা দীর্ঘ উকার হবে না। ওকে? হর্ষ চিহ্ন যথাসম্ভব বর্জন করতে হবে। যেমন কল, কল, করলেন, কাত, চট এগুলোতে এখন কি দিবা না? মানে হর্ষ চিহ্ন দেওয়ার দরকার নেই। তবে কিছু শব্দ আছে তোমার অবশ্যই সেগুলোতে হর্ষ চিহ্ন ব্যবহার হবে এবং সেই শব্দগুলো তোমরা মনে রাখবা। যেমন দেখো উদ্ঘাটন, উদ্বেগ, উদ্ভ্রান্ত, উদযাপন। তাহলে উদ মনে রাখলেই তোমাদের কি থাকবে? মনে থাকবে। কিভাবে দিক মনে রাখবা? দিকপাল, দিকভ্রম, দিকভ্রষ্ট। তাহলে দেখো তো এখানে উদ মনে রাখলা, এদিকে দিক মনে রাখলা। দিকদর্শন, প্রাককথন, বাক সর্বস্ব এগুলোতে তোমার কি হবে? হর্ষ চিহ্ন অবশ্যই বসবে। দু নাকি দু মানে হচ্ছে হ্রস্ব উকার হবে না দীর্ঘ উকার হবে? কোনটা? দুরবস্থা, দুরন্ত, দুরাকাঙ্ক্ষা, তারপর হচ্ছে দুরারোগ্য, হ্যাঁ? তাহলে এটা আমরা মনে রাখবো কিভাবে যে হ্রস্ব উকার হবে নাকি দীর্ঘ উকার হবে? এটা মনে রাখার জন্য আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে যে ক্ষেত্রে তোমার দূরত্ব বুঝাই না, দূরত্ব বোঝাই না সেক্ষেত্রে তোমার হ্রস্ব উকার হবে। আর যদি দূরত্ব বুঝায় সেক্ষেত্রে তোমার কি হবে? সেক্ষেত্রে হচ্ছে দীর্ঘ উকার হবে। যেমন দূর, দূরবর্তী, দূর দূরান্ত, দূরীকরণ, অদূর, দূরত্ব। তাহলে এগুলো সবগুলোই হচ্ছে তোমার কি? দূরত্ব বোঝাচ্ছে, এজন্য তোমার কি হচ্ছে? দীর্ঘ উকার। তাহলে আমাকে বলো তো দূরদৃষ্ট। দূরদৃষ্ট বানানে হ্রস্ব উকার হবে না দীর্ঘ উকার? দূরদৃষ্ট বানানটা তোমরা লিখো তো। দূরদৃষ্ট। দূরদৃষ্ট শব্দটা লিখো। প্রত্যয়। ভেরি গুড। দূরদৃষ্ট শব্দের অর্থ হচ্ছে তোমার মন্দ ভাগ্য। তার মানে এটাতে কি বুঝাচ্ছে না? এটাতে তোমার কি বুঝাচ্ছে না? দূরত্ব বুঝাচ্ছে না। সেহেতু এটাতে তোমার হ্রস্ব উকার হবে। দূর দৃষ্ট। ওকে? আর যদি দূর দৃষ্টি হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে দীর্ঘ উকার হবে। কারণ হচ্ছে দূরদৃষ্টি মানে তোমার দূরের বিষয় বুঝাচ্ছে, দূরের দৃষ্টি বুঝাচ্ছে। ঠিক আছে? ওকে? ভূ নাকি ভূ মানে হ্রস্ব উকার হবে না দীর্ঘ উকার হবে? এটা কিভাবে মনে রাখবা? আচ্ছা এখানে ভূমি বানানটা ভুল হয়েছে। ভূমি বানান হচ্ছে দীর্ঘ উকার, হ্যাঁ? তাহলে ভূমি বা মাটি সংক্রান্ত হলে তোমার দীর্ঘ উকার হবে। আর যদি মাটি সংক্রান্ত বা ভূমি সংক্রান্ত না হয় সেক্ষেত্রে তোমার হ্রস্ব উকার হবে। তাহলে ভুবন, আমরা ভুবন বানান অনেকেই ভুল লিখি। ত্রিভুজ, চতুর্ভুজ, আমরা অনেকেই ত্রিভুজ চতুর্ভুজে কি দেই? দীর্ঘ উকার দেই। তাহলে এগুলো একটাও কি হবে না, এগুলো যেহেতু মাটি বা ভূ সংক্রান্ত না, ভূমি সংক্রান্ত না, সেহেতু ভুবন, ত্রিভুজ এগুলোতে কি হচ্ছে না তোমার? দীর্ঘ উকার হবে না। কিন্তু দেখো তো ভূমি, ভূগোল, ভূমিকম্প, হ্যাঁ? তাহলে এগুলো কি সংক্রান্ত? তোমার মাটি বা ভূমি সংক্রান্ত। এই ক্ষেত্রে তোমার কি হবে? দীর্ঘ উকার ব্যবহার হবে।
চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী সাধারণত বেশিরভাগ মানুষই এভাবে লেখে শব্দগুলো, কিন্তু এটা ভুল। তাহলে কি হবে? জীবিতে। হ্যাঁ, তোমার শব্দের শেষে যদি জীবী আসে তাহলে সেক্ষেত্রে কি হবে? বা পেশা সংক্রান্ত যদি হয় অবশ্যই দুটোই দীর্ঘ ইকার হবে। কিন্তু জীবিকা যদি আগে আসে সেক্ষেত্রে কি হচ্ছে? সেক্ষেত্রে জীবিতে আবার দুটো দীর্ঘ ইকার হবে না। তাহলে চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, কৃষিজীবী যত পেশা আছে বা জীবী যদি পরে বসে তোমার অবশ্যই দুটোতেই কি হবে? দীর্ঘ ইকার হবে। তাহলে আমরা কি কি পেলাম মনে আছে? যেমন আবুলি, আলী, তারপর আরেকটা কি পেয়েছিলাম? অঞ্জলি। এগুলোতে হচ্ছে তোমার রস্ব ইকার, কিন্তু জীবিতে হচ্ছে দুটোই কি? দুটোই দীর্ঘ ইকার। সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ ও কি শব্দটি দীর্ঘ ইকার দিয়ে লেখা হবে। এটা কি বই, কি আনন্দ, কি আর বলবো। তাহলে রস্ব ইকার কখন ব্যবহার হবে? রস্ব ইকার শুধু একটা অর্থে ব্যবহৃত হবে, একটা কারণে ব্যবহৃত হবে। সেটা কি? সেটা হচ্ছে উত্তর যদি হ্যাঁ বা না হয়। ধরো কেউ একজন তোমার জান্নাতুল সামান্তাকে জিজ্ঞেস করলো তুমি কি বাংলা ক্লাস করেছো? এটার উত্তর কি? হ্যাঁ, এটার উত্তর আমি ইংলিশ ক্লাস করি নাই, এরকম কিছু হবে নাকি? হ্যাঁ বা না হবে। তুমি কি বাংলা ক্লাস করেছো? এটার উত্তর হ্যাঁ বা না হবে। তাহলে তুমি কি বাংলা ক্লাস করেছো, এই যে উত্তর যে হ্যাঁ বা না, এক্ষেত্রে হচ্ছে রস্ব ইকার। আর সব ক্ষেত্রে আমাদের কি হবে? দীর্ঘ ইকার হবে। ওকে, তাহলে শুধু একটা ক্ষেত্রে হ্যাঁ বা না এর ক্ষেত্রে, তুমি কি আজ স্কুল গিয়েছো, তুমি কি ভাত খেয়েছো, হ্যাঁ বা না, হ্যাঁ বা না উত্তর হলেই তোমার রস্ব ইকার হবে। আর সবগুলো দীর্ঘ ইকার। তাহলে আর সবগুলো যেহেতু দীর্ঘ ইকার, তাহলে দেখো তো কিভাবে, কি রকম, কি রূপে, এগুলো তো কি হবে? এগুলোর উত্তরটা কি হ্যাঁ বা না হবে? কিভাবে, কি রকম, কি রূপে, হ্যাঁ বা না হবে না। এগুলো তোমার দীর্ঘ ইকার হবে। তাহলে রসইকার এটা অলরেডি বলে ফেলেছি, যেসব প্রশ্নবাচক বাক্যের উত্তর হ্যাঁ বা না হবে সেগুলোতে তোমার রসইকার। তুমি কি যাবে? উত্তর কি? হ্যাঁ অথবা না। সে কি এসেছিল? হ্যাঁ এসেছিল। তাহলে হ্যাঁ। কালো, খাটো, ছোট, ভালো। বলছে এগুলো এখন কিভাবে লিখবো আমরা? সবগুলো ওকার দিব। কেন? বাংলা অধ্বনির উচ্চারণ বহু ক্ষেত্রে কিসের মতো? ও এর মতো। যেমন আমার মেয়ের নাম হচ্ছে ধরো অরু, কিন্তু লিখি কি দিয়ে দেখো তো? লিখি কি দিয়ে? অ দিয়ে, কিন্তু উচ্চারণটা কি হচ্ছে? উচ্চারণটা হচ্ছে অরু। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে সংবৃত উচ্চারণ, এটা হচ্ছে সংবৃত উচ্চারণ। হ্যাঁ, কিন্তু আমি যদি বলি অরোরা, তখন কিন্তু আমি অরোরা বলি না। তখন কি বলি? অরোরা বলি? অরোরা বলি না, তখন কিন্তু বলি অরোরা। এটা হচ্ছে বিবৃত উচ্চারণ। ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে বাংলা অধ্বনির উচ্চারণ বহু ক্ষেত্রে ওর মতো হয়। তো যে ক্ষেত্রে ওর মতো হয় যদি সেটা শব্দের শেষে আসে সেক্ষেত্রে আমরা এটাতে কি দিয়ে দিব? আমরা ওকার দিব। তবে এগুলো ধরো এই ধরনের বানানগুলো তোমার বিসিএস এ বা ধরো এমসিকিউ তে আসবে এরকম না, এটা তুমি জাস্ট জেনে রাখতে পারো। তোমার প্রিলির জন্য কিংবা পরীক্ষার জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেই স্লাইড গুলো কোনগুলো ছিল তোমার? ইক বা স্নিক প্রত্যয় যোগে যেগুলো হয়েছিল, আদিস্বরের বৃদ্ধি হয়েছিল, তারপর হচ্ছে তোমার তা বা জ প্রত্যয় যেগুলো দেখেছো। ঠিক আছে? এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। তারপর পূর্বাহ্ন, অপরাহ্ন। তাহলে এই যে 11, 12, 13, 15, 16, হ্যাঁ আমরা এখন থেকে এভাবে লিখবো। সংবৃত বিবৃতটা বুঝো নাই? আচ্ছা জোবাইদা, আমি ক্লাসের শেষে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে তোমার অনুস্বার বসবে, আর যদি তোমার অনুস্বারের সঙ্গে স্বর যুক্ত হয় সেক্ষেত্রে উ হবে। যেমন বাঙালি, ভাঙা, রঙিন। আর বাংলা এবং বাংলাদেশ সব সময়, বাংলা এবং বাংলাদেশের ক্ষেত্রে সব সময় অনুস্বার হবে, কারণ আমাদের সংবিধানে এভাবেই লেখা আছে। ঠিক আছে? মূর্ধন্য এবং দন্তন্য, অতৎসম শব্দের বানানে মূর্ধন্য ব্যবহার করা যাবে না, মানে শুধুমাত্র তৎসম শব্দে মূর্ধন্য বসবে।
যেমন অঘ্রাণ, ইরান, কান, কোরআন, গভর্নর, গুনতি, গোনা, এগুলো তোমার হচ্ছে তৎসম তদ্ভব শব্দ। হ্যাঁ, যেমন আমরা রানী, রানী আজীবন আমরা কিভাবে লিখছি? রাজা, রানী, এভাবে লিখছি না? কিন্তু রানীটা হচ্ছে তোমার তদ্ভব শব্দ বা বাংলা শব্দ। এজন্য রানী বানানটা কিভাবে হবে? রকার। আমার এটা দেখলেই মনে হয় যেন ভুল, তাই না? মানে শুদ্ধটাই আমরা ধরো কিছু বানান এমন ভাবে লিখছি বা এমন ভাবে শিখছি যে এখন যেটা শুদ্ধ ওটা দেখলে মনে হয় যেন ওটা ভুল। এই যে যেমন রানী, তারপর ঈদ, ঈদ এভাবে দেখলে কেমন জানি মানে মনে হয় যেন ঈদকেই অপমান করা হয়, তাই না? তারপর ঝর্ণা, দেখো ঝর্ণা আজীবন আমরা কিভাবে লিখে আসছি? এই যে আসলে ঝর্ণা হচ্ছে তোমার তদ্ভব শব্দ। সো তদ্ভব শব্দ যেহেতু তদ্ভব শব্দে কখনোই কি বসবে না? মূর্ধন্য ণ বসবে না। এটা এটা ইম্পর্টেন্ট, এটা খেয়াল করো। অনেকেই লিখো, যেমন আমার পোস্টে একটা লাইক দিয়ে আই যা, হ্যাঁ, পোস্ট। তারপর লেখো কি স্টোর? জোবাইদা স্টোর, জোবাইদা স্টোর। বাংলাদেশের বেশিরভাগ দোকানে স্টোর বানানটা এভাবে লেখা। হ্যাঁ, তারপর হচ্ছে মাস্টার, কি মাস্টার? রেবেকা মাস্টার, তাই না? আহমেদ মাস্টার, ঠিক আছে। মাস্টার আহমেদ খালি যে মাস্টার তা না, আরো অনেক কিছু। দেখো, তাহলে দেখো এই যে আহমেদ স্টোর, হ্যাঁ আহমেদ স্টোরটা বেশি মানায়, ঠিক বলছো। তাহলে দেখো এই সবগুলো শব্দই পোস্ট, মাস্টার, হ্যাঁ। তারপর অনেকে লেখে যেমন ট্রাস্ট ব্যাংক। হ্যাঁ, আমি যখন ট্রাস্ট ব্যাংকে যাই বা ট্রাস্ট ব্যাংকে যেহেতু আমার তোমার ডিফেন্সের স্কুলে জব, তো ডিফেন্সের সবকিছুই হয় তোমার ট্রাস্ট ব্যাংকে। তো ট্রাস্ট বানানটাই দেখা যায় ওরা ভুল লিখে, কারণ ট্রাস্ট শব্দটা কি বিদেশি শব্দ। ট্রাস্ট লেখে ওরা মূর্ধন্য ষ দিয়ে। তাহলে আমরা যেটা করব, আমরা এস এর জন্য, হ্যাঁ এস এর জন্য তোমার কি ব্যবহৃত হবে? দন্ত স ব্যবহৃত হবে। তাহলে পোস্ট, পোস্ট এটা শুদ্ধ। মাস্টার তাহলে কিভাবে শুদ্ধ হবে? দন্ত স দিয়ে, মাস্টার। ওকে। ট্রাস্ট, ট্রাস্টে কি হবে? দন্ত স হবে। তাহলে খেয়াল করো, এস ধ্বনির জন্য হচ্ছে দন্ত স, আর এস এইচ, এস আই ও এন, এস এস আই ও এন, টি আই ও এন, এগুলো সবগুলোর জন্য কি ব্যবহৃত হবে? তালব্য স ব্যবহৃত হবে। যেমন পাসপোর্ট, তাহলে এখানে এস, এস এর জন্য কি হচ্ছে? দন্ত স। ক্যাশ, সি এ এস এইচ, তাহলে এস এস এর জন্য হচ্ছে তোমার তালব্য স। ওকে। ঊর্ধ্বকমা যথাসম্ভব বর্জন করতে হবে। যেমন বলে, বলিয়ে, হয়ে, হ্যাঁ এগুলো এক সময় এই যে বলিয়া এখান থেকে যেহেতু ছোট করা হয়েছে, অনেক আগে এভাবে লেখা হতো হয়ে, তো ঊর্ধ্বকমার এখন দরকার নাই। হ্যাঁ, নত এবং শতবিধানে বলছিলাম, কিন্তু তোমার নত বানানটা ভুল হয়েছে আহমেদ। সমাসবদ্ধ পদ খেয়াল করো, সমাসবদ্ধ পদ, বিলাত ফেরত, রাজপুত্র, মধুমাখা। হ্যাঁ, সমাসবদ্ধ পদ হচ্ছে তোমার কি হয়? তোমার হাসতেছো কেন জানি? সমাসবদ্ধের পদ হয়, আমরা জানি কি সমাস কখন হয়, মানে কয়েকটা পদ কয়টা পদে পরিণত হয়? এক পদে পরিণত হয়। এখন এক পদেই যেহেতু পরিণত হচ্ছে, তাহলে বিলাত ফেরত একসাথে হবে। মানে সে কোত্থেকে ফেরত আসছে? বিলাত থেকে আসছে। রাজপুত্র, রাজার পুত্র, মধুমাখা, মধুতে মাখা, তাহলে এগুলো কি হবে? স্পেস হবে না, সবগুলো একসাথে হবে। সমাসবদ্ধ পদগুলো যথাসম্ভব একসাথে লিখতে হবে। ওকে। তারপর আসো বিশেষণ পদ। ভালো দিন, লাল গোলাপ, সুগন্ধ ফুল, সুনীল আকাশে। এখানে দেখো, এখানে এই যে দিনের আগে দিনটা কেমন? দিনটা ভালো। গোলাপটা কেমন? লাল। তাহলে এই শব্দগুলো হচ্ছে ভালো, লাল, এগুলো হচ্ছে বিশেষণ পদ। বিশেষণ পদ সব সময় আমরা কি লিখবো? আলাদা লিখবো, একসাথে হবে না। তাহলে সমাসবদ্ধ পদ একসাথে হবে, কিন্তু বিশেষণ যখন থাকবে শব্দের সাথে সেটা কি একসাথে হবে না। তাহলে ভালো দিন, লাল গোলাপ, সুগন্ধ ফুল,
হ্যাঁ, তাহলে ভালো মাস্টার, তাহলে এগুলো কি হবে? সবগুলো আলাদা হবে। নেক্সট আসো নাবাচক শব্দটা, আবার খেয়াল করো। নাবাচক যেটা হবে না, নাটা আলাদা হবে, কিন্তু নি কি হবে? একসাথে হবে। ওকে? তাহলে নাবাচক এবং নি এর প্রথমটি অর্থাৎ নাটা হচ্ছে স্বতন্ত্র পদ হিসেবে বসবে, আর নি হচ্ছে সমাসবদ্ধ হিসেবে একসাথে বসবে। কিন্তু নাটা যদি তোমার আগে হয়, মানে শব্দের পূর্বে আসে, সেই ক্ষেত্রে তোমার একসাথে যুক্ত থাকবে, মানে না বালক, না রাজ, না হোক। এই ক্ষেত্রে তোমার দেখো, যেহেতু শব্দের পূর্বে আসছে, তোমার একসাথে যুক্ত হয়েছে। অধিকন্তু অর্থে ও, মানে আজও, আজও কি সে এলো না। আমারও, আচ্ছা আজও সে এলো না, এই অপেক্ষাটা কখন থাকে বলো তো? খালি নতুন থাকলে থাকে, তাই না? হ্যাঁ, আহমেদ এখন ভালো বুঝে। আচ্ছা, ওই যে আমি একটা কৌতুক সবসময় বলি, হ্যাঁ, যে তুমি এত ভালো কেন? মানে আহমেদকে তার গার্লফ্রেন্ড জিজ্ঞেস করতেছে যে আহমেদ তুমি এত ভালো কেন? আহমেদ কি বলছে জানো? আমাদের উত্তরটা কি বলতো? আমাদের উত্তর হচ্ছে তুমি যে নতুন এজন্য। মানে পুরান হয়ে গেলে কি খারাপ। দেখো, তাহলে যখন অধিকন্তু অর্থে ও বসবে তখন হবে ও। আমারও, কালো, তোমারও। একইভাবে নিশ্চয়ার্থ কি, মানে আজই, এখনই, তাহলে আমরা এভাবে লিখবো না যে আজই, হুম, এখনই, সরি, এখনই। হ্যাঁ, তাহলে এগুলো কি লিখবো? আলাদা লিখবো, এভাবে আজই, এখনই। বেশি এবং বেশি, হ্যাঁ, এবং এটা এই বানানটা ভুল করার সম্ভাবনা সবচেয়ে বেশি আহমেদ মাসুমের। আহমেদ খেয়াল করো, মানে তুমি যখন অনেক বেশি ভালোবাসবা, মানে বহু অর্থে, অনেক বেশি অর্থে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বেশির মধ্যে রস্বইকার হবে। আর যখন অনেক বা বহু, মানে বুঝাবে না, তখন সেক্ষেত্রে হচ্ছে দীর্ঘ ইকার, যেমন ছদ্মবেশী, প্রতিবেশী, এক্ষেত্রে হচ্ছে দীর্ঘ ইকার। ঠিক আছে? দেখো, পদের শেষে গ্রস্থ নয়, পদের শেষে হচ্ছে গ্রস্ত। হ্যাঁ, যেমন তোমার বাধাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, হতাশাগ্রস্ত, বিপদগ্রস্ত। ওকে? অদ্ভুত এবং ভুতুরে বানানে রস্ব উকার হবে। এছাড়া যত ভূত আছে সবগুলোতে কি হবে? সবগুলোতে দীর্ঘ উকার হবে। এতদিন এটাই পড়াই আসছি, কিন্তু মজার বিষয় হচ্ছে ভুতুরে বানান বাংলা একাডেমির তোমার ইয়াতে অভিধানে দীর্ঘ দিয়ে আছে, মনে রাখবা। হ্যাঁ, কিন্তু অনেক জায়গায় বলা হচ্ছে তোমার ভুতুরে রস্ব উকার দিয়েও শুদ্ধ, তারপর হচ্ছে দীর্ঘ উকার দিয়েও শুদ্ধ। খেয়াল করো। অদ্ভুত, তাহলে আমরা কি মনে রাখবো? শুধুমাত্র অদ্ভুত বানানে কি রস্ব উকার। তাহলে অদ্ভুত ছাড়া যত ভূত আছে, অদ্ভুত ছাড়া যত ভূত আছে সবগুলোতে কি হবে? সবগুলোতে হচ্ছে তোমার দীর্ঘ ইকার হবে, দীর্ঘ উকার হবে। হ্যাঁ, ভুতুরে কেন? তোমার ভুতুরে হচ্ছে তোমার অনেক জায়গায় রস্ব উকার দিয়েও শুদ্ধ, আবার যেহেতু তোমার অভিধানে দীর্ঘ উকার দিয়ে আছে, সো আমরা দীর্ঘ উকারটাই মনে রাখবো। হীরা, হীরক, নীল, সুনীল, নীলক, নীলিমা, এগুলো সবগুলোতে হীরা এবং নীল, এই দুটো শব্দ মনে রাখবা। এগুলোতে সবসময় দীর্ঘ ইকার হবে। এটা খেয়াল করো তো, দীর্ঘ ই, ইয়, অনিয়, এই প্রত্যয়গুলো যদি যুক্ত হয় তখন কি হবে? দীর্ঘ ইকার হবে, যেহেতু দীর্ঘ ই আছেই, দেখাই যাচ্ছে। যেমন শব্দটা হচ্ছে জাতি, রস্ব ইকার। শব্দটা হচ্ছে দেশি, রস্ব ইকার। শব্দটা হচ্ছে পানি, পানি কি? রস্ব ইকার। কিন্তু যখন তোমার ইয় প্রত্যয় যুক্ত হচ্ছে বা অনিয় প্রত্যয় যুক্ত হচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে? দীর্ঘ ইকার। যেমন জাতীয়। আহমেদ খেয়াল করো, দেশি, দেশি থেকে হয়ে গেল দেশীয়, দীর্ঘ ইকার। পানি, পানি থেকে হয়ে গেল পানীয়। জল থেকে জলীয়, দীর্ঘ ইকার। ওকে? ইংরেজি, জাপানি, হিন্দি, দেখো তো বানানগুলো ঠিক আছে কিনা।
ভুল। কেন ভুল? কারণ হচ্ছে ভাষা এবং জাতিতে তোমার কি হবে? রস্বইকার হবে। তাহলে তোমরা অনেকে এই যে ইংরেজি যারা এভাবে লিখো এখন থেকে আর লিখবা না। হ্যাঁ, জাপানি যারা এভাবে লিখো বা হিন্দি, তাহলে এখন থেকে কি লিখবো আমরা? রস্বইকার দিয়ে লিখবো। বাঙালি, জাপানি, ইংরেজি এগুলো সবগুলোতে কি হবে? ভাষা এবং জাতিতে রস্বইকার হবে। তাহলে চীন কিভাবে লিখবা? চীনের ক্ষেত্রে হচ্ছে ব্যতিক্রম কি হবে? দীর্ঘইকার হবে। ওকে। আমি আসলে অনেকদিন লেখি নাই তো, এখন হঠাৎ করে তোমার কি বলে ইয়াটাতে লিখতে একটু ঝামেলা হচ্ছে আমার, গ্রাফিক্স ট্যাবে। সহকারী, আবেদনকারী, ছিনতাইকারী, পথচারী, কর্মচারী, খেয়াল করো। এদিকে সরকারি, দরকারি, তরকারি, পাইকারি, আরি। তাহলে আরির ক্ষেত্রে কখন দীর্ঘইকার হচ্ছে, কখন হ্রস্বইকার হচ্ছে? হ্যাঁ, যখন ব্যক্তির কারি, খেয়াল করো কারি, যখন ব্যক্তির কারি সেক্ষেত্রে তোমার কি? দীর্ঘইকার। যেমন সহকারী, সে আমার সহকারী, আবেদনকারী একজন ব্যক্তি, ছিনতাইকারী একজন ব্যক্তি, পথচারী, হ্যাঁ কর্মচারী, এগুলো সবগুলো কি? ব্যক্তি। কিন্তু সরকারি, দরকারি, তরকারি, পাইকারি একটাও কি নয়? ব্যক্তি নয়। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? ব্যক্তির কারিতে তোমার দীর্ঘইকার হবে, আর ব্যক্তি ছাড়া বাকি যেগুলো সেগুলোর কারিতে কি দিব আমরা? হ্রস্বইকার। এক্ষেত্রে কিন্তু তোমার সাথে যদি আবার কি যুক্ত হয়, শব্দ শেষে যদি গণ যুক্ত হয় দীর্ঘইকারের ক্ষেত্রে, যেমন সহকারী তোমার গণ যুক্ত হচ্ছে তখন আবার হ্রস্বইকার হচ্ছে। কর্মচারী হ্রস্বইকার হচ্ছে গণ যুক্ত হলে, কর্মী যখন গণ যুক্ত হচ্ছে তখন হ্রস্বইকার হচ্ছে। আচ্ছা, এই শব্দগুলো যেমন দেখো কিভাবে অপপ্রয়োগ হতে পারে, আমরা যেগুলো শিখেছি কিভাবে দেখো তো। দৈন্যতা শুদ্ধ না ভুল? দৈন্যতা ভুল। এই দেখো মিরাজুল ইসলাম, তোমার ভুল বানানটাই ভুল। মিরাজ, হ্যাঁ রসউকার হবে। দেখো দৈন্যতা কি কারণে ভুল বলো তো? ধরো এতদিন আমরা শিখছি হ্যাঁ এটা ভুল ওটা শুদ্ধ, এটা ভুল ওটা শুদ্ধ। দৈন্যতা কি কারণে ভুল বলো তো? হুম, দৈন্যতা কি কারণে ভুল? এখানে আমরা একসাথে কয়টা প্রত্যয় ব্যবহার করেছি? একসাথে দুটো প্রত্যয় ব্যবহার করেছি। দুটো প্রত্যয় ব্যবহার হবে না, একটা প্রত্যয় ব্যবহার হবে। দিন, দিন শব্দের সাথে হয় কি হবে? দীনতা হবে অথবা দৈন্য। ওকে। মাধুর্যতা কি হবে? মাধুর্যতা প্রত্যয়জনিত ভুল, এটা হবে মাধুর্য অথবা মধুরতা। কারণ শব্দটা কোত্থেকে আসছে? শব্দটা আসছে তোমার মধুর থেকে। তাহলে মধুর থেকে কি শুদ্ধ? মধুরতা শুদ্ধ অথবা মাধুর্য শুদ্ধ। হুম, সমসাময়িক তাহলে কি হবে? আচ্ছা, আমি যখন বলেছিলাম যে সমসাময়িক হবে কি? সমসাময়িক। তাহলে এখন বুঝছো কেন সমসাময়িক হবে? এখন বুঝা গেছে কিনা কারণটা? উদ্বেলিত হবে না, কি হবে? উদ্বেল। চোখের দৃষ্টিশক্তি হবে? দৃষ্টিশক্তি তো শুধু চোখেরই হয় না, হাতের পায়ের তো দৃষ্টিশক্তি হয় না। তাহলে কি হবে? শুধু দৃষ্টিশক্তি, চোখের হবে না। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার, দেখো তো এখানে কোনটা ভুল কোনটা শুদ্ধ? পুরস্কার বানান কি ঠিক না ব্যাঠিক বলো তো? অপরিষ্কার ভুল না শুদ্ধ? আচ্ছা, এই তোমরা ক্লাস করছিলে না আমার নত এবং শতবিধানের? ক্লাস করছিলা কিনা? আহমেদ তুমি বলো তো এখানে পুরস্কার বানান শুদ্ধ না ভুল?
আফরোজা হয় নাই। হ্যাঁ আহমেদ সঠিক লিখতে যাই লিখছে আচ্ছা ঠিক বলছো। দেখো তোমরা কেন বুঝতে পারো নাই, দেখো প্রথম পুরস্কার যেটা এটা হচ্ছে শুদ্ধ পুরস্কার, এটা শুদ্ধ। অপরিষ্কার, আচ্ছা শব্দটা অ বাদ দেই, আমরা শুধু পরিষ্কারটা রাখি। হ্যাঁ পরিষ্কার এভাবে আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে ভুল। তাহলে দেখো খেয়াল করো, এই যে দন্তস্ব বা মূর্ধন্যস্বর আগে খেয়াল করবা যে অ বা আ আছে কিনা। অ বা আ যদি থাকে তাহলে হবে দন্তস্ব, আর অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি যদি থাকে সেক্ষেত্রে হবে মূর্ধন্যস্ব। তোমরা আমার কথা অনেকে বুঝো নাই। কিভাবে বুঝো নাই আমি দেখাই দেই। পুরস পুরস্কার, এই এর আগে কি আছে দেখো, পুর পুর রয়ের সাথে কি আছে, রয়ের সাথে কি আছে, অ আছে। পরি পরি, তাহলে কি আছে, ই আছে। এবার মনে রাখো অ বা আ যদি পাও দন্তস্ব দন্তস্ব, আর যদি ই বা উ যেটাই হোক, ই উ এ ওই যাই পাও না কেন সেক্ষেত্রে কি হবে মূর্ধন্যস্ব। তাহলে দেখো তো তিরস্কার বানান ঠিক আছে কিনা, তিরস্কার বানান ঠিক আছে না নাই। আহমেদ ঠিক নাই, ভুল। কেন ভুল, তীর তীর, তাহলে অ আছে, অ যেহেতু আছে এটা দন্তস্ব হবে, কি হবে এটা দন্তস্ব হবে। তাহলে দেখো তো আবিষ্কার কি হবে বলো তো, আবি আবি, ই আছে তাহলে কি হবে, তাহলে মূর্ধন্যস্ব হবে। বুঝছো কি না এটা, তাহলে আগে মানে দন্তস্ব বা মূর্ধন্যস্বর আগে কোন ধ্বনিটা আসে শুধু এটা দেখবা, কোন ধ্বনিটা আসে শুধু এটা দেখবা, তো অন্য ধ্বনি আর দেখার দরকার নাই। যদি রস্বইকার দেখো বেশিরভাগ ক্ষেত্রে রস্বইকার আসে, যদি রস্বইকার দেখো, যদি রস্বইকার দেখো তাহলে মূর্ধন্যস্ব, যদি কোনো কার চিহ্ন না থাকে পুরস্কার তাহলে কি হবে, সেক্ষেত্রে দন্তস্ব। ওকে, এটা দৈন্যতা দীনতা অনেকবার হয়ে গেছে। আচ্ছা যেহেতু বানানের ক্লাস ছিল, এটা প্রয়োগ অপপ্রয়োগের স্লাইড, এখন আর আমরা ওইদিকে যাব না। মূলত বানানের যে বিষয়গুলো যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট ছিল সেগুলো বলেছি। এবং কারো কোনো কনফিউশন আছে কিনা বলো তো, বা কোনো সমস্যা আছে কিনা। কার যেন একটা কথা ছিল তোমার, সংবৃত বিবৃত, কার যেন সমস্যা ছিল সংবৃত আর বিবৃত। আচ্ছা জোবাইদা একটা জিনিস খেয়াল করো, দেখো তো আমি বললাম অতি চালাকের গলায় দড়ি, অতি চালাকের গলায় দড়ি। এখন আমি বলছি অতি, অতি অতি চালাকের গলায় দড়ি, আমি কি এভাবে লিখেছি নাকি অ দিয়ে লিখেছি, কোনটা বলো তো, অ দিয়ে লিখেছি তাই না, আমি লিখেছি অ দিয়ে। এখন অ এর উচ্চারণ যদি অ না হয়ে ও এর মতো হয়, মানে গালটা তোমার ঠোঁটগুলো ও এর মতো গোলাকার আকৃতি ধারণ করে, সেক্ষেত্রে অ এর উচ্চারণ হবে সংবৃত। কি হবে, সংবৃত। জবাইদা বুঝছো বিষয়টা, যেমন আমার মেয়ের নাম বললাম অরু, হ্যাঁ আমি কিন্তু অরু এভাবে লিখবো না, আমি অরু কিভাবে লিখি, অরু। হ্যাঁ তাহলে এখানে অ এর উচ্চারণটা কিসের মতো হচ্ছে, ও এর মতো হচ্ছে। জবাইদা বুঝতে পেরেছো বিষয়টা, তাহলে অ এর উচ্চারণ যখন ও এর মতো হবে তখন সেটাকে আমরা বলবো সংবৃত। কিন্তু দেখো তো অনেক, আমি কি বলেছি অনেক,
অনেক এটা বলেছি নাকি অনেক? অ অ উচ্চারিত হয়েছে, অটা অই উচ্চারিত হয়েছে, এটা হচ্ছে বিবৃত উচ্চারণ। বুঝছো বিষয়টা, সংবৃত আর বিবৃত? জোবাইদা বুঝতে পারছো? ওকে, তাহলে আজকের ক্লাস এটুকুই। তোমরা বানানের যে স্লাইড গুলো ওগুলো দেখে নিও সবগুলো, আর প্র্যাকটিস করবা বেশি বেশি। সবাই ভালো থাকো। ওকে, আল্লাহ হাফেজ। জান্নাতুল স্নিগ্ধা চিটং হচ্ছে, আমি ইয়াতে উঠবো আগ্রাবাদ। কোথায় উঠবো বলতে আমাদের বাসা আছে আগ্রাবাদ, শান্তিবাগ বাসা। আসিও তুমি। ওকে, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। ওয়ালাইকুম আসসালাম।